ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার পরবর্তী অংশ। ইংলিশে এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই পর্বে আমরা কভার করছি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা লেভেল 11-12 অন্তর্গত ম্যাকবেথ নাটকটি, যেখানে অলরেডি আমি এই ম্যাকবেথের ওপরে 4টা ক্লাস করিয়েছি। যারা যারা সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে তোমাদের আজকের পার্টটা বুঝতে সুবিধা হবে। এই ভিডিওতে আমি তোমাদের ম্যাকবেথের অ্যাক্ট 4 সিন 1 লাইন বাই লাইন বাংলা মানে সহ ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো। তো সরাসরি টেক্সট আলোচনায় যাওয়ার আগে যারা যারা এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করে অবশ্যই একটা শেয়ার করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও এসএলএসটি 2025-এর প্রস্তুতির জন্য যারা যারা ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তারা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত সমস্ত চ্যাপ্টারের উপরে গুরুত্বপূর্ণ নোটস এবং প্র্যাকটিস সেটের জন্য পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও এসএলএসটি সংক্রান্ত বা সাবজেক্ট রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো দেখো, এর আগে সিন 3 পর্যন্ত আমরা দেখেছি ডাইনিরা অলরেডি ম্যাকবেথের সাথে একটা সাক্ষাৎ করেছে এবং সেখানে তারা ম্যাকবেথকে কিছু ফিউচার প্রেডিক্ট করেছে। তারা সেখানে ম্যাকবেথকে বলেছে সে পরবর্তীকালে থেন অফ কডর হবে এবং স্কটল্যান্ডের রাজাও হবে। তো ম্যাকবেথ সেই কথাটা শুনে একটু চিন্তান্বিত ছিল। তারপরে সেই স্থানে রস এবং অ্যাঙ্গাস রাজা কর্তৃক প্রেরিত হয়ে সেখানে আসে এবং তারা ম্যাকবেথকে অভিবাদন জানায় এবং ম্যাকবেথকে নিয়ে যে তারা রাজার কাছে উপস্থিত করবে সেটাও তারা জানায় যে ম্যাকবেথকে তারা নিতে এসেছে। এবং সিন 3 শেষে আমরা দেখেছিলাম যে ম্যাকবেথ, ব্যাঙ্কো, রস এবং অ্যাঙ্গাস এই 4 জন মিলে ফোরেসের উদ্দেশ্যে মানে কিং ডানকানের প্যালেসের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো এই ভিডিওতে আমরা তারপরে সিন 4 থেকে আলোচনা করব। এই দৃশ্যে আমরা দেখতে পাবো যে রাজা ডানকান তার ছেলে ম্যালকমের কাছ থেকে শোনেন যে বিশ্বাসঘাতক থেন অফ কডর সম্মানজনকভাবে এবং অনুতপ্তভাবে মৃত্যুবরণ করেছে। সম্মানজনকভাবে কেন? কারণ সে বলেছিল সারা জীবন সে যা করেছে তার থেকে কিন্তু মৃত্যুটা তার কাছে সম্মানজনক এবং সে যে খারাপ করেছে তার জন্য সে অনুতপ্তও বটে। মানে সে সারা জীবন এমন কিছুই করেনি যার জন্য সে গর্ববোধ করতে পারে, বরং মৃত্যুটা তার কাছে গর্ব এনে দিয়েছে। এবং এটা শুনে রাজা ডানকান বলেন মানুষের মুখ দেখে তাদের মনের চিন্তা বোঝা যায় না, কারণ এই থেন অফ কডর রাজার খুবই ক্লোজ ছিলেন। তবুও রাজা বুঝতেই পারেননি যে এ একজন বিশ্বাসঘাতক হয়ে উঠবে। এবং ঠিক সেই সময় এই কথা বলার কিছুক্ষণ পরেই প্রবেশ করে ম্যাকবেথ। এই ম্যাকবেথও কিন্তু রাজাকে পরবর্তীকালে হত্যা করবে। তাহলে রাজা যে কথাটা বলেছিল সেটা খুব সুইটেবল দেখো, কারণ ম্যাকবেথকেও দেখে সেই মুহূর্তে মনে হবেই না যে এই ব্যক্তিটি পরবর্তীকালে রাজাকে বিশ্বাসঘাতকতা করতে পারে রাজার সাথে। তো এই কথাটা এমন একটা জায়গায় রাজা বললেন যেখানে থেন অফ কডরের প্রতিও গেল এবং আমাদেরকে দেখানো হলো যে ফিউচারে ম্যাকবেথও সেটা করবে এবং ম্যাকবেথের সেই স্থানে উপস্থিতিটা যেন কিছুটা ইন্ডিকেশন দেওয়া হলো যে এও পরবর্তীকালে বিশ্বাসঘাতকতা করবে। ম্যাকবেথ এবং ব্যাঙ্কো দুজনকেই রাজা প্রশংসা করেন, পুরস্কৃত করেন। তারপর ডানকান ঘোষণা করেন যে তার পুত্র ম্যালকম স্কটল্যান্ডের ভবিষ্যতের রাজা হবে, তাই তিনি তাকে প্রিন্স অফ কাম্বারল্যান্ড ঘোষণা করতে চান। এটা শুনে ম্যাকবেথের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়। কেন? কারণ ডাইনিরা বলেছিল সে রাজা হবে, কিন্তু দেখছে রাজা এই অবস্থাতেই তার বড় পুত্র পরবর্তীকালে যে রাজা হবে সেটা রাস্তা প্রস্তুত করছেন। ফলে ম্যাকবেথ নিজের সেই ফিউচার, নিজের সেই ভবিষ্যৎবাণী এবং বর্তমানে রাজার তার ছেলেকে পরবর্তী রাজা করার এই ইনিশিয়েটিভ, এই দুটোর চিন্তায় জর্জরিত হয়ে তার মনে একটা অসন্তোষ তৈরি হয়। সে ম্যালকমকে নিজের পথের বাধা হিসেবে দেখে। সে ফিসফিসিয়ে বলে যে তার মনের কালো বাসনা যেন কেউ দেখতে না পায়। মানে সে ম্যালকমকে যে বাধা হিসেবে দেখছে বা রাজাকে যে বাধা হিসেবে দেখছে, ফলে কি হবে, সে এই বাধাগুলো সরাতে চেষ্টা করবে। ফলে তার মনটা যে এতটা কলুষিত এটা যেন কেউ না দেখতে পায়, তাহলে কিন্তু সবাই বুঝে যাবে যে সে কত বড় বিশ্বাসঘাতক। তাই সে মনে মনে ভাবে যে তার মনের এই চিন্তা, তার এই কালো বাসনা যেন কেউ না দেখতে পায়। এবং এই দৃশ্যের শেষে আমরা দেখতে পাবো ডানকান ম্যাকবেথের দুর্গ ইনভারনেসে যাওয়ার পরিকল্পনা করেন, এটা না জেনেই যে সেখানেই তিনি খুন হবেন তার এই প্রিয় বিশ্বস্ত সেনাপতির দ্বারা। তো চলো লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করছি। সিন 4 ফ্লোরিস এন্টার কিং ডানকান, লেনক্স, ম্যালকম, ডোনালবেইন অ্যান্ড অ্যাটেন্ডেন্টস। ফ্লোরিস মানে হচ্ছে ফ্যানফেয়ার, মানে ধুমধাম। মানে এটি সাধারণত এমন একটি বিশেষ ঘটনা যেখানে কোনো ব্যক্তির আগমন উপলক্ষে বিশেষ কোনো বাদ্যযন্ত্র বাজানো হয় এবং একটা জমকালো আয়োজন করা হয়। সেই বিশেষ বাদ্যযন্ত্র বাজানো এবং জমকালো আয়োজনের যে ধুমধাম কোনো ব্যক্তির আগমন উপলক্ষে, সেটাকে বলছে ফ্লোরিস। এন্টার কিং, রাজা প্রবেশ করলেন এবং রাজার সাথে কে ছিলেন? লেনক্স ছিলেন,
ম্যালকম ছিলেন রাজার বড় ছেলে, ডোনাল্ড-বেইন রাজার ছোট ছেলে এবং অনেক সহকারীও ছিলেন। এবং এই সিনটাও রাজা ডানকানের ফোরেসের যে প্যালেস সেখানেই সংগঠিত হয়। ফোরেস ইজ দ্য লোকেশন অফ কিং ডানকানস ক্যাসেল। কিং ডানকানের ক্যাসেলের একটা লোকেশন হচ্ছে ফোরেস। স্কটল্যান্ডের নর্থ ইস্টার্ন সাইডে মোরে নামক যে উপকূল ভাগ, সেই উপকূল ভাগের একটা টাউন হলো এই ফোরেস, যেটা ছিল শেক্সপিয়ারের রচিত এই ম্যাকবেথের কিছু কিছু অংশের ঘটনাস্থল। তো এই ফোরেসে কিং ডানকানের প্যালেস, তো সেই প্যালেসে ধুমধাম আয়োজনের একটা শব্দ এবং সবাই প্রবেশ করলো। ডানকান, ইজ এক্সিকিউশন ডান অন কডর? আর নট দোজ ইন কমিশন ইয়েট রিটার্নড? ইজ এক্সিকিউশন ডান? ডানকান বলছেন এক্সিকিউশন মানে ফাঁসি, ফাঁসি কি হয়ে গিয়েছে? আর নট দোজ কমিশন, কমিশন মানে হচ্ছে যারা ওই কাজটি করার জন্য গিয়েছিল, মানে দোজ অথরাইজড টু কন্ডাক্ট দ্য এক্সিকিউশন, তারা কি ইয়েট রিটার্নড, তারা কি এখনো পর্যন্ত ফেরেনি? মানে ডানকান জানতে চান কডরের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কিনা এবং দায়িত্বে যাওয়া লোকগুলি ফিরে এসেছে কিনা। ফিরে এসেছে কি? ম্যালকম, মাই লিয়েজ, লিয়েজ মানে লর্ড, প্রভু আমার, দে আর নট ইয়েট কাম ব্যাক, তারা এখনো ফিরে আসেনি। বাট আই হ্যাভ স্পোক উইথ ওয়ান দ্যাট শ হিম ডাই, কিন্তু আমি তাদের একজনের সাথে কথা বলেছি। আই হ্যাভ স্পোক, স্পোকেনের জায়গায় স্পোক, তাদের একজনের সাথে কথা বলেছি। কাদের? সেই কমিশনের একজনের সাথে কথা বলেছি যে কিনা তাকে মারা যেতে দেখেছে। শ হিম ডাই, তাকে মারা যেতে দেখেছে, মানে মৃত্যু পর্যবেক্ষণ করা। তাহলে রাজা ডানকানের প্রশ্নের উত্তরে ম্যালকম তাকে বলছে যে মাই লর্ড, মান্যবর, এটা একটা সম্মানসূচক শব্দ বা সম্বোধন। তিনি বলছেন যে মাই লর্ড, তারা এখনো ফিরে আসেনি। তিনি বলছেন যে কর্মকর্তারা এখনো ফেরেননি, তবে তিনি এমন একজনের সাথে কথা বলেছেন যিনি কডরের মৃত্যু দৃশ্য প্রত্যক্ষ করেছেন, মানে নিজের চোখে তাকে মারা যেতে দেখেছে। হু ডিড রিপোর্ট? হু বলতে সেই ওয়ান অফ দ্য কমিশন, সেই ব্যক্তিরা যাদেরকে কডরের মৃত্যুদণ্ড কার্যকরী করার জন্য পাঠানো হয়েছিল, তাদের মধ্যে একজন যার সাথে ম্যালকম কথা বলেছে, সে ডিড রিপোর্ট, তিনি জানিয়েছেন বা রিপোর্ট করেছেন, দ্যাট ভেরি ফ্র্যাঙ্কলি হি কনফেসড হিজ ট্রিজনস, implored your highness's pardon and set forth a deep repentance. তাহলে হি ডিড রিপোর্ট, সে আমাকে জানিয়েছে, যার সাথে আমি কথা বলেছিলাম, দ্যাট ভেরি ফ্র্যাঙ্কলি, হি বলতে এখানে থেন অফ কডর, ভেরি ফ্র্যাঙ্কলি মানে সৎভাবে, সরলভাবে, হি কনফেসড হিজ ট্রিজন, ট্রিজন মানে বিশ্বাসঘাতকতা, ইমপ্লোর্ড ইয়োর হাইনেসেস পার্ডন, ইমপ্লোর্ড পার্ডন মানে ক্ষমা চাইতে, ইয়োর হাইনেসেস আপনার ক্ষমা চাইতে বা আপনার ক্ষমা সে প্রার্থী হয়েছে। অ্যান্ড সেট ফোর্থ, এখানে সেট ফোর্থ মানে যাত্রা শুরু করা নয়, এখানে সেট ফোর্থ মানে এক্সপ্রেস করা, এবং সেটাও এক্সপ্রেস করেছে কি? আ ডিপ রিপেন্টেন্স, রিপেন্টেন্স মানে দুঃখ বা অনুশোচনা, একটা গভীর অনুশোচনা। তাহলে সেই ব্যক্তিটি আমাকে জানিয়েছে যে থেন অফ কডর তার বিশ্বাসঘাতকতা সরলভাবে স্বীকার করেছে, আপনার অনুগ্রহ প্রার্থনা করেছে, মানে আপনার কাছে ক্ষমা প্রার্থী হয়েছে সে, এবং তার গভীর অনুশোচনাও সে কিন্তু সেট ফোর্থ এক্সপ্রেস প্রকাশ করেছে, মানে মারা যাওয়ার আগে সে এগুলো করেছে, নিজের বিশ্বাসঘাতকতা স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে আপনার, এবং গভীর অনুতপ্ত হয়ে মারা গেছে। নাথিং ইন হিজ লাইফ বিকেম হিম লাইক দ্য লিভিং ইট, নাথিং ইন হিজ লাইফ, না ইন হিজ লাইফ তার জীবনে, বিকেম হিম তাকে করেছে, লাইক দ্য লিভিং ইট এটাকে ছেড়ে যাওয়ার মতো। এখানে লাইফ বলতে জীবনের কাজগুলোকে বোঝানো হচ্ছে, এবং বিকেম হিম মানে হচ্ছে উপযুক্ত বা সম্মানীয়। তাহলে তার জীবনে এমন কিছু ছিল না এতটা সম্মানীয় বা সম্মানজনক বা উপযুক্ত, যতটা তার এই জীবনটাকে লিভ করে যাওয়ার মতো, ছেড়ে যাওয়ার মতো বা মৃত্যুর মতো। তাহলে ম্যালকম জানাচ্ছেন কডরের জীবনের কোনো কাজই এত মর্যাদাপূর্ণ ছিল না যতটা তার সম্মানজনক মৃত্যু, মানে সে সারা জীবন এমন কিছুই করেনি যেটার জন্য সে গর্ব করবে, বরং মারা যাওয়াটা তার কাছে গর্বের ছিল, কারণ সারা জীবন তো সে ওই ধরনের কাজ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সেটাই সে বোঝাতে চাইছে। তাই যে সে স্বীকার করে মারা যাচ্ছে এটাই তার কাছে সম্মানজনক, জীবনের থেকে মৃত্যুটাই। হি ডায়েড অ্যাজ ওয়ান দ্যাট হ্যাড বিন স্টাডিড ইন হিজ ডেথ টু থ্রো অ্যাওয়ে দ্য ডিয়ারেস্ট থিং হি ওড অ্যাজ ইট ওয়্যার আ কেয়ারলেস ট্রিফল। তাহলে হি ডায়েড সে মারা গেছে, অ্যাজ ওয়ান একজনের মতো, দ্যাট হ্যাড বিন স্টাডিড যে কিনা অনেক পড়াশুনো করেছে, হ্যাড বিন স্টাডিড, স্টাডিড মানে পড়াশুনো করা, এখানে বোঝানো হচ্ছে রিহার্সড, মানে যে কিনা অলরেডি যেন রিহার্সাল করেছিল ইন হিজ ডেথ তার মৃত্যুটা, টু থ্রো অ্যাওয়ে দ্য ডিয়ারেস্ট থিং ছুঁড়ে ফেলার জন্য সেই প্রিয় জিনিসটি, হি ওড মানে ওন্ড যেটার সে অধিকারী, মানে যেটার সে অধিকারী ছিল, কোনটার? তার জীবনের। অ্যাজ ইট ওয়্যার আ কেয়ারলেস ট্রিফল যেন এটা একটা অর্ডিনারি, কেয়ারলেস মানে অর্ডিনারি, ট্রিফল থিং তার মানে হি ডায়েড লাইক ওয়ান হু হ্যাড স্টাডিড মানে হু হ্যাড রিহার্সড কেয়ারফুলি হাউ টু ডাই অ্যান্ড হাউ টু থ্রো অ্যাওয়ে হিজ ডিয়ারেস্ট পজেশন, মানে তার লাইফ
as it were the most insignificant careless thing, মানে সে এমনই একজন ব্যক্তি হিসেবে মারা গিয়েছে যেন অলরেডি সে তার মৃত্যুটা প্র্যাকটিস করেছিল এবং তার সব থেকে প্রিয় জিনিস জীবন যার সে অধিকারী ছিল সে একদমই তুচ্ছ জিনিস হিসেবে যেন ছুঁড়ে ফেলেছিল, এমন ভাবে সে মারা গেল। মানে সে যেন মারা যাওয়াটা অলরেডি রিহার্স করে রেখেছিল, তার কাছে যেন মারা যাওয়াটা কষ্টের, নতুন, ভয়ের কোনো কিছুই ছিল না। সে এতটা তুচ্ছভাবে জীবনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে মৃত্যুটা বরণ করে নিল। ডানকান, there's no art to find the mind's construction in the face. He was a gentleman on whom I built an absolute trust. Mind's construction মানে অন্তর, মনের যে ভাবনা, মনের যে চিন্তা ভাবনা। তো বলছে there's no art, সেখানে কোনো কলা কৌশল নেই। to find the mind's art, কোনো মানুষের অন্তর মনের ভাবনা বোঝার বা খোঁজার, খোঁজার বলতে এখানে বোঝার, in the face, তার মুখের দ্বারা। তাহলে কোনো মানুষের মনের অন্তর্ভাবনা কখনো তার মুখে প্রকাশ পায় না, বা কোনো মানুষের মনে কি চলছে সেটা তার মুখ দেখে বুঝার উপায় নেই, বা কেউ এতটা আর্ট জানে না যে তার মুখ দেখে বুঝবে তার মনে কি চলছে। হি ওয়াজ আ জেন্টলম্যান, সে ছিল একজন ভদ্রলোক, অন হুম, যার উপরে আই বিল্ট, আমি স্থাপন করেছিলাম, অ্যান অ্যাবসোলিউট ট্রাস্ট, একটা পরম বিশ্বাস। তাহলে ডানকান এখানে দুঃখ প্রকাশ করে বলছেন মানুষের মুখ দেখে তার মাইন্ডে বা তার মনে কি চলছে সেটা বোঝার উপায় নেই, কারণ এই ভদ্রলোককে তিনি এতটা বিশ্বাস করেছিলেন, পরম বিশ্বাসের পাত্র করে তুলেছিলেন, কিন্তু পরিবর্তে তার সেই বিশ্বাস রক্ষা হয়নি। এই ব্যক্তি তাকে বিশ্বাসঘাতকতা করেছে, সেটাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে তিনি কি পরিমাণ বিশ্বাস করে বিশ্বাসঘাতিত হন। এন্টার ম্যাকবেথ, ব্যাংকো, রস অ্যান্ড অ্যাঙ্গাস। তাহলে ম্যালকম যখন রাজাকে এই রিপোর্টটা করছে রাজার প্যালেসে, সেই মুহূর্তে সেই স্থানে রস এবং অ্যাঙ্গাস ম্যাকবেথ এবং ব্যাংকোকে নিয়ে উপস্থিত হয়। ও ওর্দিয়েস্ট কাজন, দেখো ডানকানের স্পিচ কিন্তু শেষ হয়নি, সে কিন্তু এদের চারজনকে সেখানে উপস্থিত দেখে ম্যাকবেথের উদ্দেশ্যে হঠাৎ করে চিৎকার করে বলে, ও ওর্দিয়েস্ট কাজন, আমার যোগ্যতম চাচাতো ভাই, দ্য সিন অফ মাই ইনগ্র্যাটিটিউড ইভেন নাও ওয়াজ হেভি অন মি। তাহলে তিনি ম্যাকবেথের উদ্দেশ্যে বললেন, ও আমার প্রিয় ভাই, প্রিয় আত্মীয়, দ্য সিন, পাপ, অফ মাই ইনগ্র্যাটিটিউড মানে আমার কৃতজ্ঞ না হওয়ার, ইভেন নাও ওয়াজ হেভি অন মি মানে কৃতজ্ঞ না হওয়া আমার বড় পাপ, হেভি অন মি আমার কাছে বড় চাপের। তাহলে কৃতজ্ঞ তোমার প্রতি না হওয়া আমার কাছে বড় পাপ। তাহলে তাকে দেখা মাত্রই তিনি যখন বললেন যে কৃতজ্ঞতার অভাব যদি আমার মধ্যে হয় সেটা পাপ হয়ে যাবে, সেটা আমার কাছে হেভি হয়ে উঠবে, ইনগ্র্যাটিটিউড, কৃতজ্ঞতার অভাব। মানে ডানকান আন্তরিকভাবে ম্যাকবেথকে সম্বোধন করছেন এবং দুঃখ প্রকাশ করেন কৃতজ্ঞতা প্রকাশ না করার জন্য। মানে এখনো পর্যন্ত তো তিনি সম্মুখে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেননি, তাই তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন। তাই তিনি বলছেন যে কৃতজ্ঞতার অভাব তোমার প্রতি আমার কাছে একটা সিন, এটা একটা হেভি আমার কাছে জিনিস। দাও আর্ট, তারপরে তিনি বলছেন দাও আর্ট, ইউ আর সো ফার বিফোর দ্যাট সুইফটেস্ট উইং অফ রিকম্পেন্স ইজ স্লো টু ওভারটেক দি। কত ভালো কথা বলেছে দেখো। রিকম্পেন্স মানে হচ্ছে প্রতিদান, ক্ষতিপূরণ। সুইফটেস্ট উইং মানে দ্রুততম উপায়। তাহলে বলছে ইউ আর সো ফার, তুমি এতটাই দূরে চলে গেছো, মানে এতটাই উচ্চতর জায়গায় গিয়েছো তোমার কাজের দ্বারা। বিফোর দ্যাট সুইফটেস্ট উইং মানে দ্রুততম উপায়েরও আগে, অফ রিকম্পেন্স মানে তোমাকে যে তার ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ ইন দ্য সেন্স এখানে প্রতিদান, তোমাকে তোমার ওই কাজের যে প্রতিদান আমি দেব, সেই প্রতিদান দেওয়ার সব থেকে দ্রুততম উপায়েরও আগে তুমি পৌঁছে গেছো। তুমি এতটাই, তোমার কার্যকর্ম এতটাই উচ্চতর, এতটাই দূরবর্তী, দূরবর্তী বলতে এখানে উচ্চতর। ইটস স্লো টু ওভারটেক দি, সেটা স্লো হয়ে গেছে, মানে যতই দ্রুততম উপায়ে আমি তোমাকে প্রতিদান দেওয়ার চেষ্টাই না করি, কিন্তু তার থেকেও তুমি এতটাই গিয়ে গেছো, তোমার এই বীরত্ব এতটাই ওপরে, এতটাই দূরবর্তী হয়েছে যে আমার সব থেকে দ্রুততম উপায় তোমাকে প্রতিদানটাও স্লো হয়ে পড়েছে। তোমার সেই কাজের তুলনায় তোমাকে দ্রুততম উপায়েও প্রতিদান দেওয়ার সেই চেষ্টা স্লো হয়ে পড়েছে। টু ওভারটেক দি, তাকে ওভারটেক করতে মানে তোমার ওই বীরত্বপূর্ণ কাজের গতিকে ওভারটেক করতে, বা তোমার ওই উচ্চতর অবস্থাকে, যত দূরে তুমি পৌঁছে গেছো সেটাকে ওভারটেক করতে। মানে আমি তোমাকে পারছি না তোমার যোগ্য সম্মান দিতে, এতটাই তুমি সম্মানের উঁচু জায়গায় চলে গেছো। উড দাও হ্যাডস লেস ডিজার্ভড দ্যাট দ্য প্রপোর্শন বোথ অফ থ্যাঙ্ক অ্যান্ড পেমেন্ট মাইট হ্যাভ বিন মাই। বলছে উড দাও হ্যাডস লেস ডিজার্ভ, এখানে উড বলতে আই উইশ দাও হ্যাডস লেস ডিজার্ভ, আমি ইচ্ছা প্রকাশ করি, দাও ইউ হ্যাডস লেস ডিজার্ভ, তুমি যদি এর থেকে একটু কম ডিজার্ভিং হতে। দ্যাট দ্য প্রপোর্শন মানে তখন সেই প্রপোর্শন মানে ব্যালেন্স বা তারতম্য, বোথ অফ থ্যাঙ্কস ধন্যবাদের, অ্যান্ড পেমেন্ট এবং তার প্রতিদান বা পুরস্কৃত করার, মাইট হ্যাভ বিন মাইন আমার
তোমার হতো, মানে তুমি এতটাই প্রশংসার থেকেও আরো উচ্চ পর্যায়ে তোমার কাজ গেছে যে আমার থ্যাঙ্কস পেমেন্ট এগুলো তোমার ওই কার্যকলাপের সাথে প্রপোর্শনেট হচ্ছে না। তাই আই উইশ যদি তোমার ওই বীরত্ব একটু কম হতো তবে আমার এই ধন্যবাদ, আমার এই পুরস্কার তোমার ওই বীরত্বের সমকক্ষ হতো। মানে আমি এখন যাই করি না কেন তার থেকেও তোমার এই বীরত্ব অনেক বড়, তাই আমার সমস্ত করাও থ্যাঙ্কস পেমেন্টও তোমার বীরত্বের কাছে ছোট পড়বে, তার তুলনায় কম প্রপোর্শনেট হবে, সেটাই তিনি বোঝাতে চাইছেন। অনলি আই হ্যাভ লেফট টু সে মোর ইন দাই ডিউ দ্যান অল ক্যান পে। অনলি আই হ্যাভ লেফট, শুধু আমার কাছে আছে, টু সে বলতে বা বলার, মোর ইজ দাই ডিউ then all can pay, মানে all that I can say is that you deserve much more than what I can give you as reward, মানে শুধুমাত্র আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে আমি তোমাকে যা দিচ্ছি পুরস্কার হিসেবে এর থেকে তুমি অনেক বেশি ডিজার্ভ করো। মোর ইজ দাই ডিউ, তোমার ডিউ অনেক, দেন অল ক্যান পে, আমি যা তোমাকে পে করছি তার থেকেও তোমার অনেক বেশি প্রাপ্য, এটাই তিনি বলতে চাইছেন। ম্যাকবেথ, দ্য সার্ভিস অ্যান্ড দ্য লয়্যালটি আই ও ইন ডুইং ইট পেজ ইটসেলফ। দ্য সার্ভিস মানে দায়িত্ব, অ্যান্ড দ্য লয়্যালটি মানে সেই বিশ্বাসযোগ্যতা, আই ও মানে আই ওন, ইন ডুইং ইট পেজ ইটসেলফ, এটা করতে সেটাই আমার এই কাজকর্মকে পে করে, সেটাই তার যোগ্য পুরস্কার। আমার কর্তব্য ও আনুগত্য থেকেই আমার পুরস্কার আমি পেয়ে যাচ্ছি। Your Highness's part is to receive our duties. Highness মানে এটা সম্মান সূচক একটা শব্দ, যে আপনার মানে ম্যাকবেথ বিনয়ের সাথে বলেন যে রাজসেবাই তো তার পুরস্কার, সে যে কাজটা করছে সেটাই তো তার পুরস্কার, আর কি পুরস্কার তার দরকার। বিনয়ের সাথে সে রাজার কথার উত্তর দিয়ে এটা বলে। Your Highness's part is to receive our duties, and our duties are to your throne and state children and servants, which do but what they should by doing everything save toward your love and honor. তো বলছে your highness's part, আপনার এটাই কাজ যে আপনি আমাদের এই কর্তব্যগুলো গ্রহণ করবেন, এটাই তো আপনার অংশ। and our duties are to your throne, এবং আমাদের কর্তব্য আপনার এই থ্রোন এই রাজত্বের প্রতি, মানে আমাদের আপনার এই থ্রোন রক্ষা করাই তো কর্তব্য। অ্যান্ড স্টেট চিলড্রেন মানে আওয়ার ডিউটিস টু ইয়োর থ্রোন আর অফ দ্য সেম ভ্যালু অ্যাজ দ্য ডিউটি অফ চিলড্রেন টু দেয়ার পেরেন্টস। স্টেট চিলড্রেন মানে এই স্টেটের চিলড্রেনদের যা ডিউটি তাদের পেরেন্টসদের প্রতি, আমাদেরও তো ডিউটি সেই আপনার থ্রোনের প্রতি। অ্যান্ড সার্ভেন্টস মানে আমাদের যা ডিউটি টু ইয়োর থ্রোন আর অফ দ্য সেম ভ্যালুজ অ্যাজ দ্যাট অফ সার্ভেন্টস ডিউটি টু দেয়ার মাস্টার্স, মানে সার্ভেন্টসরা তাদের মাস্টারদের প্রতি তাদের যা ডিউটি, আমাদেরও ঠিক সেই একই ডিউটি আপনার এই থ্রোনের প্রতি। তাই আপনার তো এটা পার্টের মধ্যেই পড়ে আমাদের এই কর্তব্যগুলো রিসিভ করা। হুইচ ডু বাট হোয়াট দে শুড বাই ডুইং এভরিথিং সেভ টুয়ার্ড ইয়োর লাভ অ্যান্ড অন, মানে ইন প্রোটেক্টিং ইয়োর প্লেস অ্যান্ড পার্সন আই ডু নট মোর দেন আই অট টু, মানে আপনার এই থ্রোন রক্ষার্থে, আপনার এই অনার, আপনার এই সম্মান, এই সিংহাসন রক্ষার্থে আমি আমার যা কর্তব্য তার থেকে বেশি কিছু কিন্তু করছি না, সেটাই তিনি বলতে চাইছেন এখানে, যে আমার যা কর্তব্য সেটাই করছি। আপনার এই সিংহাসন রক্ষার্থে আমার যা কর্তব্য, আপনার ভালোবাসা এবং অনারের প্রতিদান দিতে আমার যা কর্তব্য আমি সেটাই করছি, তার থেকে বেশি কিছু কিন্তু আমি করছি না। ওয়েলকাম হিদার, এখানে ওয়েলকাম, এখানে স্বাগত, কে বলছে? ডানকান। তাহলে ম্যাকবেথের এই স্পিচটা শুনে ম্যাকবেথ তাকে বলল, ওয়েলকাম হিয়ার, আই হ্যাভ বিগান টু প্ল্যান্ট দি অ্যান্ড উইল ল্যাবর টু মেক দি ফুল অফ গ্রোয়িং। তোমাকে স্বাগত জানাই, আমি তোমাকে বিগান টু প্ল্যান্ট দি বপন করেছি, মানে কি তিনি বলতে চাইছেন, আই হ্যাভ লেড দ্য ফাউন্ডেশন অফ ফিউচার গ্রেটনেস ফর ইউ। তিনি এখানে একটা উদ্ভিদের রূপক দিয়ে তিনি যে ম্যাকবেথকে প্রতিষ্ঠা করেছেন সেটা তিনি বললেন। উইল লাবোর টু মেক দি ফুল অফ গ্রোয়িং, লাবোর টু মেক দি ফুল অফ গ্রোয়িং মানে বিকাশের সহায়তা করা। তাহলে তিনি এখানে ম্যাকবেথকে একটা উদ্ভিদের রূপক দিয়ে বললেন যে তিনি ম্যাকবেথকে প্রতিষ্ঠা করবেন এবং তিনি ম্যাকবেথকে তার উন্নয়নে সহায়তা
করবেন। মানে রাজা ম্যাকবেথের বীরত্বে উচ্ছ্বসিত হয়ে তিনি ম্যাকবেথের ভবিষ্যৎ সুরক্ষা করার, তার উন্নয়নকে প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করলেন। নোবেল ব্যাংকো দ্যাট হ্যাজ নো লেস ডিজার্ভড নর মাস্ট বি নোন। এরপর তিনি ব্যাংকোর উদ্দেশ্যে বললেন, নোবেল ব্যাংকো, মহৎ ব্যাংকো, দ্যাট হ্যাজ নো লেস মানে তুমিও, নো লেস ডিজার্ভড এর থেকে কম কিছুর যোগ্য তুমি নও, মানে এর থেকে কম কিছু তুমি ডিজার্ভ করো না কিন্তু, নর মাস্ট বি নোন, নো লেস টু হ্যাভ ডান সো, লেট মি এনফোল্ড দি অ্যান্ড হোল্ড দি টু মাই হার্ট। মানে নোবেল ব্যাংকো, ইউ হ্যাভ ডিজার্ভ নো লেস রিওয়ার্ড দেন ম্যাকবেথ। তারপরে তিনি তার প্রশংসা করে বলছেন, মাস্ট বি বেস্টোড ইকুয়ালি অন ইউ, মানে ম্যাকবেথের ওপরেও যে ধরনের আশীর্বাদ বর্ষিত হয়েছে, তুমিও ম্যাকবেথের থেকে কম ডিজার্ভিং কিছু করনি, এটা জেনে রাখো। অবশ্যই তুমি ম্যাকবেথেরই যোগ্য, তুমিও এর থেকে কম কিছু করনি। লেট মি এনফোল্ড দি মানে লেট মি এমব্রেস ইউ অ্যান্ড হোল্ড ইউ ক্লোজ টু মাই হার্ট। এসো তোমাকে আমার হৃদয়ের কাছে ধরি। ব্যাংকো, দেয়ার ইফ আই গ্রো দ্য হারভেস্ট ইজ ইয়োর ওন। তো ব্যাংকো বলছে যে দেয়ার ইফ আই গ্রো মানে ইফ আই প্রসপার, আমি যদি উন্নতি করি, ইন দ্য ওয়ার্মথ অফ ইয়োর অ্যাফেকশন মানে আপনার এই আশীর্বাদে, আপনার এই ভালোবাসার দ্বারা আমি যদি এর থেকে আরো উন্নতি করি, দ্যাট হারভেস্ট ইজ ইয়োর ওন, তাহলে মাই সার্ভিস আর এভার ফর ইয়োর ডিসপোজাল, তাহলে আমার এই সার্ভিস, আমার এই কর্তব্য সব সময় আপনার উদ্দেশ্যেই থাকবে। মানে আমি যদি উন্নতি করি তা হবে আপনার জন্যই, আমার সার্ভিস সব সময় আপনার উদ্দেশ্যেই থাকবে। আপনার এই সম্মান এবং আপনার এই অ্যাফেকশন বশত আমি যদি উন্নতি করি, তাহলে আমার সেই সার্ভিস আপনার উদ্দেশ্যেই নিবেদিত থাকবে। ডানকান, মাই প্লেন্টিয়াস জয়েস ওয়ান্টন ইন ফুলনেস সিক টু হাইড দেমসেলভস ইন ড্রপস অফ সরো, sons, kinsmen, thanes, and you, whose places are the nearest, know we will establish our estate upon our eldest. তো ডানকান এটা শুনে, ব্যাংকোর মুখেও এই কথাটা শুনে বলছে, মাই প্লেন্টিয়াস জয়স মানে আমার প্রচুর আনন্দ, ওয়ান্টন ইন ফুলনেস, ওয়ান্টন মানে আনরেস্ট্রেইনড অবাধাপ্রাপ্ত, ইন ফুলনেস মানে আমার এই প্রচুর জয় বাধাহীন ভাবে রয়েছে, মানে আমি এই প্রচুর জয়ের দ্বারা, প্রচুর আনন্দের দ্বারা পরিপূর্ণ। সিক to hide themselves in drops of sorrow মানে tries to hide itself in drops of tear, এটাকে মানে এই প্রচুর আনন্দটাকে আমি drops of sorrow মানে drops of tear চোখের জলের বিন্দু দ্বারা লুকানো হচ্ছে, মানে আমার এই প্রচুর বাধাহীন আনন্দ চোখের জলের দ্বারাই লুকানো হচ্ছে, মানে এই আনন্দে রাজার চোখে tears of drops আসছে, এবং সেটাকে তিনি বলছেন যে প্রচুর আনন্দটাকেই এই টিয়ার্স অফ ড্রপস যেন রিপ্রেজেন্ট করছে, তাদের দ্বারাই যেন হাইড হচ্ছে প্রচুর আনন্দটা। সন্স, কিন্সম্যান, থেন অ্যান্ড ইউ হুজ প্লেসেস আর দ্য নিয়ারেস্ট, নো উই উইল এস্টাবলিশ আওয়ার এস্টেট, এস্টেট মানে হচ্ছে সেটেল দ্য সাকসেশন আপন আওয়ার এল্ডেস্ট ম্যালকম। তো রাজা বলছে যে সন্স, কিন্সম্যান, থেন্স অ্যান্ড ইউ হু আর অ্যাসোসিয়েটেড উইথ মি, যে তোমরা সবাই আমার পুত্ররা, রাজা পুত্রদেরকে উদ্দেশ্য করে বলছে। কিন্সম্যান মানে আত্মীয়, জ্ঞাতিবর্গ, মানে ম্যাকবেথ যেহেতু তার কাজিন, তারা আত্মীয়, তার জ্ঞাতি, তাই তিনি তাকে উদ্দেশ্য করে বলছেন। এবং থেন্স এবং বাদ বাকি যারা রয়েছে, রস রয়েছে, অ্যাঙ্গাস রয়েছে, লেনক্স রয়েছে, তারা তো কোনো না কোনো জায়গার থেন, তো তাদেরকেও উদ্দেশ্য করে, বা বাদ বাকি যারাই থেন সেখানে প্রেজেন্ট ছিল সবার উদ্দেশ্যে তিনি বলছেন। অ্যান্ড ইউ হু আর অ্যাসোসিয়েটেড উইথ মি, এবং তোমরা সবাই যারা যারাই আমার সাথে যুক্ত, শুড নো তোমাদের জেনে রাখা উচিত যে আই হ্যাভ ডিসাইডেড টু settle the succession of the throne on my eldest son Malcolm, whom we name hereafter the Prince of Cumberland, মানে who is to be known in future as the Prince of Cumberland. কাম্বারল্যান্ড হলো রাজা ডানকানের শাসনাধীন একটা জায়গা, যেটার তিনি প্রিন্স করে রাখতে চাইছেন তার বড় পুত্র ম্যালকমকে। মানে ম্যাকবেথ 11th সেঞ্চুরিতে সেট হয়েছে, সেই সময় কাম্বারল্যান্ড ছিল ইংল্যান্ডের একটা পার্ট। রাজা ডানকান সেই কাম্বারল্যান্ডের প্রিন্স করে রাখতে চাইছেন তার বড় পুত্র ম্যালকম, হুইচ ইজ আ টাইটেল সিগনিফাইং ম্যালকম অ্যাজ দ্য হেয়ার টু দ্য স্কটিশ থ্রোন। কাম্বারল্যান্ড ইজ হেয়ার a region within Scotland, within the rule of King Duncan, not a separate entity ruling it over. তো বলছে যে তোমরা সবাই সন্স, কিন্সম্যান, থেন্স এবং যারা যারাই আমার সাথে যুক্ত, নো জেনে রাখো, we will establish our estate upon, আমরা আমাদের এই সাকসেশন সেটেল করতে চলেছি, মানে আমাদের এই যে পরবর্তী সাম্রাজ্য এটা আমরা
স্থাপন করতে চলেছি আপন আওয়ার এল্ডেস্ট ম্যালকম, আমাদের জ্যেষ্ঠ ম্যালকমের ওপরে, হুম যাকে উই নেম হেয়ার আফটার, এরপর থেকে আমরা দ্য প্রিন্স অফ কাম্বারল্যান্ড বলবো। তিনি এই বলে ম্যালকমকে প্রিন্স অফ কাম্বারল্যান্ড ঘোষণা করলেন, যে কিনা ফিউচারে স্কটল্যান্ডের রাজা হবে ডানকানের পরবর্তীতে। হুইচ অনার, যেই সম্মানটা, মাস্ট নট unaccompanied invest him only, মানে he must not be the only recipient of honor, but signs of nobleness like stars shall shine on all deserves from hence to Inverness and bind us further to you, মানে তিনি বলছেন ম্যালকম must not be the only recipient of honor, others too will receive honors which like stars will shed a lustre of them. ম্যালকম একা এই সম্মানের যোগ্য নয়, but signs of nobleness, কিন্তু মহত্বের এই চিহ্ন like stars, তারার মতো। রাজা ডানকান তারাদেরকে এখানে রূপকভাবে ব্যবহার করেছেন সেই মহৎ গুণাবলী বর্ণনা করতে, যা তাদের যোগ্যদের ওপর অর্পিত হবে। মানে তিনি তার সাম্রাজ্যের যোগ্যদেরকে সেই তারার সাথে, তারার গুণাবলীর সাথে তুলনা করেছেন, সেই তারার সাথে তুলনা করেছেন, সেই তারার যেমন গুণাবলী, তার রাজ্যের এই যোগ্যতম মানুষদের গুণাবলীও ঠিক যেন তেমন। তাই তিনি তারাদের মতো এদেরকেও সেই উজ্জ্বল আলোর সাথে তুলনা করেছেন। শ্যাল সাইন, জলজল করবে, অন অল ডিজার্ভার্স, প্রত্যেক ডিজার্ভারের ওপর, মানে এই যে খ্যাতি বা সম্মান শুধুমাত্র ম্যালকমের দ্বারাই প্রাপ্য নয়, এই সম্মান, এই মহত্বতা আমার রাজ্যের সমস্ত ডিজার্ভারের ওপরেই জলজল করবে তারার মতো। ফ্রম হেন্স, এখান থেকে, টু ইনভারনেস, মানে লেট আস নাও প্রসিড টু ইনভারনেস, চলো ইনভারনেসের উদ্দেশ্যে আমরা যাত্রা করি। অ্যান্ড বাইন্ড আস ফার্দার টু ইউ, এবং পুট আস ইন ফার্দার ডেপ টু ইউ উইথ ইয়োর হসপিটালিটি। অ্যান্ড বাইন্ড আস ফার্দার টু ইউ, এবং নিজেদেরকে আরো তোমার সাথে বেঁধে নেই তোমার আতিথেয়তা দ্বারা। মানে একেই তো আমরা কাজিন ছিলাম, আমরা জ্ঞাতিবর্গ ছিলাম, এবং এখন আমরা তোমার ইনভারনেস, তোমার ক্যাসল, ইনভারনেস হচ্ছে ম্যাকবেথের ক্যাসল, প্রকৃতপক্ষে ইনভারনেস হচ্ছে স্কটিশ হাইল্যান্ডের একটা সিটি, যেটা কিনা রিভার নেস যেখানে প্রবাহিত হয়েছে সেই মোরেফির্থ এবং দ্য নর্দার্ন এন্ড অফ দ্য গ্রেট গ্লিন, এই জায়গাটাতে অবস্থিত। স্কটিশ হাইল্যান্ডের একটা সিটি হচ্ছে এই ইনভারনেস, যেখানে ম্যাকবেথের ক্যাসল। তো বলছে চলো এখান থেকে আমরা ইনভারনেস, ম্যাকবেথের ক্যাসেলের উদ্দেশ্যে যাত্রা করি। মানে আমরা সবাই আজকে ম্যাকবেথের ক্যাসেলে যাব, সেখানে ম্যাকবেথের আতিথেয়তা রিসিভ করে নিজেদেরকে আরো তোমার সাথে, মানে ম্যাকবেথের সাথে আরো যেন বেঁধে নেই, মানে তোমার আতিথেয়তার ঋণে নিজেদেরকে আরো পুট করে দেই, মানে রেখে দেই। মানে এই আলোচনার শেষে সবাই ম্যাকবেথের ক্যাসেলে, দুর্গতে যাত্রা করবে এই বিজয়ের বা আনন্দের খুশি স্বরূপ। তারা ম্যাকবেথের গেস্ট হয়ে আজ ম্যাকবেথের ক্যাসেল ইনভারনেসে যাবে, সেটাই রাজা ডিক্লেয়ার করল। ম্যাকবেথ, দ্য রেস্ট ইজ লাবোর উইথ ইজ নট ইউজড ফর ইউ, আই উইল বি মাইসেলফ দ্য হারবিঞ্জার অ্যান্ড মেক জয়ফুল দ্য হিয়ারিং অফ মাই ওয়াইফ উইথ ইয়োর অ্যাপ্রোচ, সো হাম্বলি টেক মাই লিভ। তো ম্যাকবেথ বলছে দ্য রেস্ট ইজ লাবোর, মানে লেবার, দ্য রেস্ট ইজ লেবার, মানে দ্য রেস্ট ইজ টায়ারিং টু মি, হুইচ ইজ নট used for you when it is not devoted to your service। তো ম্যাকবেথ বলছে রেস্ট মানে সেই লেজার, ইজ লাবোর মানে লেবার, মানে বার্ডেন ফর মি, হুইচ ইজ নট ইউজড ফর ইউ, মানে হুইচ ইজ নট ডিভোটেড টু ইয়োর সার্ভিস, আমার সেই লেবার, আমার সেই অবসর সময় যেটা আপনার প্রতি, আপনাকে সেবার উদ্দেশ্যে অর্পিত নয়, সেটা আমার কাছে খুবই বার্ডেনের মতো। আই উইল বি মাইসেলফ দ্য হারবিঞ্জার, হারবিঞ্জার মানে ম্যাসেঞ্জার, আমি নিজেই হব ম্যাসেঞ্জার, অ্যান্ড মেক জয়ফুল দ্য হিয়ারিং, এবং প্রফুল্ল করে তুলব এই শোনাটা, অফ মাই ওয়াইফ, আমার স্ত্রী, উইথ ইয়োর অ্যাপ্রোচ, আপনার আসার বা আপনার আগমনের, সো হাম্বলি টেক মাই লিভ, অতএব দয়া করে আমাকে অনুমতি দিন। মানে আমার সেই রেস্ট, মানে আমার সেই লেজার টাইম, সেটা আমার কাছে বার্ডেন হয়ে উঠবে যদি না আমি আপনাকে সার্ভিস দিতে পারি, মানে আপনার আতিথেয়তা করতে পারি আমার দুর্গে। অতএব আমাকে অনুমতি দিন, আমি নিজেই পৌঁছে এই খবরটা, এই আনন্দের খবরটার আমার স্ত্রীর কানে দেব। মানে আমাকে অনুমতি দিন, আমি তাড়াতাড়ি নিজেই এই খবরটা নিয়ে যাব আপনার আসার, আমার দুর্গে এই খবরটা নিজেই হব তার মেসেঞ্জার বা হারবিঞ্জার, যেটা আমি আমার স্ত্রীকে দেব। আমাকে হাম্বলি, দয়া করে আমাকে অনুমতি দিন। মানে ম্যাকবেথ তাদের আগে যেতে চাইছে যাতে করে সে এই খবরটা স্ত্রীকে দিতে পারে, এটা সে রাজাকে বলছে, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। প্রকৃতপক্ষে হচ্ছে রাজা পৌঁছানোর আগে ম্যাকবেথ তার স্ত্রীর সাথে অনেক কিছু আলোচনা করতে চায়, যেটা তার গভীর মনের গোপন বাসনা, কালো বাসনা, সেটাই হচ্ছে
মূল কথা। তাই সে মুখে এক বলছে, মাইন্ডে তার অন্য চলছে, সে আগে যেতে চাইছে ঠিক অন্য কারণে। ডানকান, মাই ওর্দি কডর, আমার যোগ্যতম কডর, মানে থেন অফ কডর। ম্যাকবেথ তো এখন থেন অফ কডর, তাই তাকে সেই নামে ডাকছে ডানকান। ম্যাকবেথ অ্যাসাইড, ম্যাকবেথ ফিসফিসিয়ে বলছে, দ্য প্রিন্স অফ কাম্বারল্যান্ড। ম্যাকবেথ একটু বিস্মিত, প্রিন্স অফ কাম্বারল্যান্ড করে দিল, তাহলে তো পরবর্তী রাজা ম্যালকম। দ্যাট ইজ আ স্টেপ অন হুইচ আই মাস্ট ফল। দ্যাট ইজ আ স্টেপ মানে প্রতিবন্ধকতা, অন হুইচ যেটার উপরে আই মাস্ট ফল মানে আমি পড়ে যাব, মানে এটা তো আমি অতিক্রম করতে পারবো না, এটা একটা স্টেপ। মানে তার বড় ছেলেকে প্রিন্স অফ কাম্বারল্যান্ড মানে সে রাজা হবে, তাহলে এখানেই আমার রাজা হওয়া আটকে গেল, এটা আমার একটা প্রতিবন্ধকতা। অর এলস ওভারলিপ, তাহলে হয় এটাতে আমি পড়ে যাব, বা ওভারলিপ, ওভারলিপ মানে ছাপিয়ে যাওয়া, এড়িয়ে যাওয়া, লাফ দিয়ে যাওয়া। তো তাই বলছে যে আমাকে হয় এটাকে ওভারলিপ করতে হবে বা I must fall down. For in my way it lies, কারণ আমার রাস্তাতে এটা lies, এটা রয়েছে। তাহলে এটা যেহেতু আমার রাস্তাতে রয়েছে, কে? ম্যালকম, যে কিনা প্রিন্স অফ কাম্বারল্যান্ড হলো, পরবর্তীকালে স্কটল্যান্ডের কিং হবে, এটা আমার রাস্তাতে রয়েছে। হয় এর কাছে আমি বাধা পেয়ে আমার সব আশা, আমার সব ফিউচার বরবাদ হয়ে যাবে, নইলে একে আমাকে ছাপিয়ে যেতে হবে। স্টার্স হাইড ইয়োর ফায়ার, লেট নট লাইট সি মাই ব্ল্যাক অ্যান্ড ডিপ ডিজায়ার। হে তারারা, হে উজ্জ্বল নক্ষত্ররা, তোমরা তোমাদের সেই উজ্জ্বলতা, সেই আগুন হাইড করে ফেলো, গোপন করে ফেলো। লেট নট লাইট সি মাই ব্ল্যাক অ্যান্ড ডিপ ডিজায়ার, আলোকে আমার এই কালো এবং এই গভীর এই যে বাসনা বা কামনা, এগুলো দেখতে দিও না। এগুলো তো আমার মনের অন্ধকারাচ্ছন্ন কামনা বাসনা, সৎ উদ্দেশ্যে এই কর্মগুলো করা হবে না, তাহলে এগুলো কালো। তাই তারারা, তোমাদের আগুন নিভিয়ে ফেলো, লাইটকে আমার মনের এই অন্ধকারময় দিকটা দেখতে দিও না, মানে আমার মনের এই অন্ধকার কামনা বাসনাগুলো, মানে এই অন্ধকারাচ্ছন্ন দিকটার প্রতি লাইট ফেলো না, যাতে না এটা কেউ দেখতে পায়। দ্য আই উইঙ্ক অ্যাট দ্য হ্যান্ড, ইয়েট লেট দ্যাট বি হুইচ দ্য আই ফিয়ার্স হোয়েন ইট ইজ ডান টু সি, মানে লেট নট দ্য আই সি হোয়াট দ্য মার্ডারাস হ্যান্ড ডাজ, চোখকে দেখতে দিও না কি এই খুনি হাতগুলো করছে। ইয়েট let the deed be done, and even let my eyes see the fearful spectacles of my hands after the deed has done. তথাপি এই যে খারাপ কাজটাকে, দ্যাট বি হুইচ দ্য আই ফিয়ার, যেটাকে চোখেরা ভয় পায়, মানে যেটা চোখের কাছে ভীতিপ্রদ, সেই কাজটা, অফ মাই হ্যান্ড, সেই কাজটা, আফটার দ্য ডিড, এই কাজের পরে, ইট ইজ ডান, আফটার দ্য ডিড, এই কাজের পরে, টু সি, মানে চোখকে দেখতে দিও না আমার এই খুনি হাতগুলো কি করে, তথাপি এই কাজটা হতে দাও, তাতে যদিও আমার চোখ এটা দেখে ভয় পায়, মানে এটা হতে দেখে ভয় পায়, মানে তুমি তোমার লাইট নিভিয়ে ফেলো, আমার মনের অন্ধকারাচ্ছন্ন দিকগুলো দেখতে দিও না, এই কালো বাসনাগুলো দেখতে দিও না, লাইট ফেলো না এর ওপরে, যাতে করে আমার চোখ আমার এই খুনি হাত কি করছে সেটা না দেখতে পায়, কিন্তু তবুও এই কাজটা যেন করতে দাও, তাতে আমার চোখ এই কাজটার দ্বারা যতটাই ভয় পাক না কেন, মানে আমার এই অন্ধকারাচ্ছন্ন দিকটাতে লাইট ফেলো না, চোখ যেন না দেখতে পায় এই ধরনের একটা ভয়ানক কাজ, কিন্তু তবুও যেন কাজটা হয়ে যায়, তাতে যতটাই ভয় পাক না কেন চোখ। হি এক্সিটস, মানে সে এটা ফিসফিসিয়ে বলতে বলতে বেরিয়ে চলে যাচ্ছে, প্রস্থান করছে সেই জায়গা থেকে যেখানে সবাই ওই প্যালেসের ওই জায়গাটাতে প্রেজেন্ট ছিল, সেখান থেকে সে একটু আগে রাজাকে বলে যে আমি আপনার পৌঁছানোর খবর বা আপনার যাওয়ার আগমন বার্তা আগামী নিয়ে গিয়ে স্ত্রীকে দিতে চাই, তাতে সে খুশি হবে, এটা বলে সে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে এবং ফিসফিসিয়ে এটা বলতে বলতে যাচ্ছে, মানে তার মাইন্ডে কিন্তু ওই জিনিসটা রয়ে গেছে যেটার দ্বারা সে অসন্তুষ্ট, খুবই তার মাইন্ডে ওইটাই চলছে, ওই অসন্তোষটাই চলছে, কি না ভবিষ্যতে রাজা হবে, তার পথে যে একটা বাধা হয়ে গেল ম্যালকম। ডানকান, true worthy Banquo, he is full so valiant, and in his commendations I am fed. It is a banquet to me, let's after him, whose care is gone before to bid us welcome. It's a peerless kinsman. Peerless মানে তুলনাহীন, কিন্সম্যান মানে জ্ঞাতিবর্গ, আত্মীয়। তো ডানকান ম্যাকবেথ বেরিয়ে যাওয়ার পরে ব্যাঙ্কোর উদ্দেশ্যে বলছে, ট্রু ওর্দি ব্যাঙ্কো, হে যোগ্যতম ব্যাঙ্কো, হি ইজ ফুল সো ভালিয়ান্ট, মানে ম্যাকবেথ ইজ কোয়াইট অ্যাজ ভালিয়ান্ট অ্যাজ ইউ সে, ম্যাকবেথ একদমই উপযুক্ত বীর যেরকম তুমি বলেছিলে, অ্যান্ড ইন হিজ কমেন্ডেশনস মানে অ্যান্ড টু হেয়ার হিম প্রেইজড, মানে তাকে এই ধরনের প্রশংসিত হতে দেখে, আই অ্যাম ফেড মানে আমাকে খাওয়ানো হয়েছে, মানে এখানে তিনি বলতে চাইছেন আই অ্যাম স্যাটিসফাইড,
আই অ্যাম গ্রেটলি স্যাটিসফাইড, মানে তাকে এরকম প্রশংসিত হতে দেখে তার এরকম প্রশংসাগুলো আমাকে খুব স্যাটিসফ্যাকশন দিচ্ছে। তুমি যেরকমটা বলেছিলে একদম পর্যাপ্ত বীর ম্যাকবেথ। ইট ইজ আ ব্যাঙ্কোয়েট টু মি, এটা আমার কাছে একটা ভোজ, মানে ম্যাকবেথ যে এত প্রশংসা কুড়োচ্ছে এটা আমার কাছে একটা ফিস্টের মতো, ব্যাঙ্কোয়েটের মতো, ব্যাঙ্কোয়েট মানে ভোজ, এটা এমনই আমাকে সন্তুষ্টি দিচ্ছে, যেন উৎসবের মতো এটা আমার কাছে। লেটস আফটার হিম, চলো সবাই তার পেছনে যাই। মানে ম্যাকবেথ আগে বেরিয়ে গেছে একটু আগে, এবং তাই ডানকান বলছে চলো আমরা ম্যাকবেথের ক্যাসল, দুর্গের উদ্দেশ্যে তার আতিথেয়তা নেওয়ার জন্য চলো আমরা তার পেছনে পেছনে বেরোই, রওনা হই। হুজ কেয়ার ইজ গন বিফোর টু বিড আস ওয়েলকাম। হুজ কেয়ার মানে হু ইজ সো অ্যাংজিয়াস টু গিভ আস আ বেফিটিং ওয়েলকাম, যে আমাদেরকে একটা উপযুক্ত ওয়েলকাম দেওয়ার জন্য আগে চলে গেছে। ইট ইজ আ পিয়ারলেস কিন্সম্যান, সে হচ্ছে একটা তুলনাহীন আত্মীয়। তাহলে বলছে ম্যাকবেথ তুমি যেরকমটা বলেছিলে একদম উপযুক্ত ম্যাকবেথ সেই বীরত্বের, এবং তার এই প্রশংসা আমাকে যথেষ্ট স্যাটিসফাই করছে। তাকে প্রশংসিত হতে দেখে এটা আমার কাছে একটা উৎসব ভোজের মতো মনে হচ্ছে। চলো সবাই তার ক্যাসেলের উদ্দেশ্যে রওনা হই, যেখানে তার আতিথেয়তা গ্রহণ করব। সে সত্যি একজন খুব উপযুক্ত তুলনাহীন আত্মীয় আমার, বা জ্ঞাতি আমার। ফ্লোরিস দে এক্সিট, ফ্লোরিস মানে সেই ফ্যানফেয়ার, সেই ধুমধাম, মানে সেই বিশেষ বাদ্যযন্ত্রের আওয়াজ, সেই আয়োজন যেটার দ্বারা বোঝায় যে কোনো বিশেষ ব্যক্তি সেই জায়গায় উপস্থিত হচ্ছে বা প্রস্থান করছে। তো সেই ধুমধামের শব্দ আসছে এবং তারা সবাই সেই জায়গা থেকে প্রস্থান করলো। কোথাকার উদ্দেশ্যে? ইনভারনেস, ম্যাকবেথের দুর্গের উদ্দেশ্যে। ম্যাকবেথের দুর্গে তারা সবাই পৌঁছচ্ছে, সেখানে ম্যাকবেথের আতিথেয়তা গ্রহণ করা। আর এর সাথেই ম্যাকবেথ অ্যাক্ট 1 সিন 4 কমপ্লিট হচ্ছে। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ হচ্ছে, পরবর্তী অংশটা থাকছে পরের পার্টে।